আচ্ছা বেশ, অনুষ্ঠানে না হয় থাকতে পারলাম না, বইয়ের ছবি তো দেখাও। রিফাতের তখন মনে পড়ল ওর মোবাইলে ওদের কোনো ছবি তোলা হয়নি। শোভাকে দেখতে কি সুন্দর লাগছিল, অথচ ওর ছবি নেই তার কাছে। তাছাড়া বাবা ছবি তোলায় অনীহা দেখালেন, বললেন ছবি তোলার দরকার নেই, এখন কাউকে বলারও দরকার নেই, বিয়ের ডেট কাছিয়ে আসুক, তারপর কার্ড ছাপিয়ে ঘটা করে দাওয়াত দেবেন সবাইকে। এমনকি রিফাতকে মানা করেছে, এঙ্গেজমেন্টের ব্যাপারে ওর বন্ধুদেরও বলতে মানা করেছে। সত্যি বলতে বাবার কথা শুনে রিফাত বেশ অবাক হয়েছিল। এ আবার কেমন কথা, তার বিয়ে হবে মানুষ জানবে না? ওর মাথাতেই ঢুকলো না বাবা কেন গোপনীয়তা দেখাচ্ছে। ও মাথা চুলকে আদ্রিতাকে দেখলো। সরি রে, আমার কাছে কোনো ছবি নেই, ছবি তোলা হয়নি খুব একটা। তোরার কাছে দেখ আছে কিনা। আদ্রিতা আকাশ থেকে পড়লো যেন। কি বলছো ভাইয়া, ছবি কেন তোলনি? বাবার নিষেধ অমান্য করি কি করে? আচ্ছা তাহলে দেখা করিয়ে দাও একদিন। আচ্ছা কিছুদিন যাক, তারপর। আমি নিজেই তো দেখিনি ঠিকঠাক, নিজে আগে দেখি, পরিচিত হই, তারপর তোদের সাথে আলাপ করিয়ে দেব। তুমি দেখছি নানি দাদির আমলের বিয়ে করতে যাচ্ছ। আদ্রিতার হাসি দেখে রিফাতও হেসে দিল। কথা খুব একটা ভুল বলিসনি। চোখের সামনে শোভার কঠিন মুখশ্রী ভেসে উঠল। শোভার কথা ভেবেই রিফাতের ঠোঁটের কোণে মৃদু হাসির আভা। মেয়েটাকে একটা সারপ্রাইজ দেওয়া দরকার, এখন নিশ্চয়ই দূর দূর করে তাড়িয়ে দেবে না। আজই যাবে নাকি ওর বাসায়? না, বাসায় যাওয়া যাবে না, ওর বাবা মা আবার কি ভাববে? বেহায়া ভাবে যদি। ওকে ফোন করে অন্য কোথাও আসতে বললে কেমন হবে? কিন্তু ফোন করবে কিভাবে, ওর নাম্বারই তো নেই কাছে। ভাবনার মাঝে ডুবে থেকে মনে পড়লো ভাবি বউয়ের নাম্বার না থাকলেও শালীর নাম্বার আছে, তাকে একটা ফোন দেবে কি? না থাক, তাকে নিয়ে হাসাহাসি করবে। পরক্ষণে ভাবলেও হাসলে হাসুক, তার কি, সে তার বউয়ের সাথেই তো কথা বলতে চেয়েছে, এতে তো দোষের কিছু নেই। রিফাত আনমনা হয়ে উঠে যায়। আদ্রিতা বার কয়েক ডাকলো ওকে, কিন্তু শোভার ধ্যানে থাকায় কিছু শুনতে পেল না। আননোন নাম্বার থেকে ফোন আসছে বারবার, ফোন দিয়ে পড়েছিল বারবার, ফোনে পড়ায় ব্যাঘাত ঘটছে। পড়ার মাঝে ফোন এলে শোভা রিসিভ করে না, পরে সময় বুঝে কল ব্যাক করে। এখনো তাই করছিল, ফোন কেটে দিচ্ছিল, কিন্তু তারপর ওপাশের জন ভীষণ অস্থির হয়ে ফোন দিয়েই যাচ্ছে। বিরক্ত শোভা রেগে মেগে অস্থির হয়ে ফোন ধরলো। কে, কাকে চাই? এতবার ফোন দেওয়ার মানে কি? কেটে দিচ্ছি মানে বুঝতে হবে ব্যস্ত আছি, এই সাধারণ কমন সেন্স নেই? ওপাশের জন্য একদম নীরব, পিন পতন নীরবতা যেটাকে বলে। এরকম ধমক সে আশা করেনি হয়তো। শব্দ না পেয়ে শোভার মেজাজ আরো বিগড়ে গেল। কি এখন কথা নেই কেন? মুখে তালা লাগিয়েছেন তো ফোন কেন করেছেন? এভাবে ধমক দিলে কি কারো সাহস হবে কথা বলার? রিফাতের শান্ত কণ্ঠস্বর শুনে চমকে উঠল শোভা। কে কে বলছেন? চিনতে পারছো না সত্যি? না, পরিচয় দিন প্লিজ, না হলে ফোন কেটে দিব। দাও, কেটে দাও। যে মেয়ে তার হবু বরের ভয়েস চেনে না তার সাথে কথা নেই বলো। শোভা ফট করে ফোনে কেটে দিল। তার বুক ধুকপুক করছে। এই ছেলে আচ্ছা বেহায়া তো, এঙ্গেজমেন্ট হতে না হতেই ফোন দেওয়া শুরু করেছে। কি ভেবেছে কি এখন বিয়ে ঠিক হয়েছে বলে শোভা কথা বলবে, প্রেম প্রেম ভাব দেখাবে? কখনোই না। শোভা ফোন সাইলেন্ট করে রাখে, তাতেও নিস্তার নেই, ফোনটা অনবরত ভাইব্রেশন নিচ্ছে। বিরক্ত শোভা কল রিসিভ করে। আমি বললাম তাই কল কেটে দিলে? অভিমানও বোঝো না মেয়ে, এত নিষ্ঠুর কেন তুমি? উফ, ন্যাকামো দেখ ছেলে। রাগে শোভার পিত্তি চলে গেল, নাকের পাটা ফুলে ফুলে উঠছে। সে ঠান্ডা গলায় জানতে চাইল, কি চাই সেটা বলুন, কেন ফোন দিয়েছেন? প্রেম করতে এখন তো লিগ্যাল অনুমতি আছে, আর কোনো ছুতো দিতে পারবে না তুমি। রিফাতের কণ্ঠে কৌতুকের রেশ। না চাইতে শোভার গাল দুটো লাল হলো। কেমন নির্লজ্জ মানুষ, পড়িয়ে যেন মাথা কিনে নিয়েছে। ওসব পচা কাজ আমি করি না। শোভা কোনো রকমে গলা বাঁচিয়ে উত্তর দিল। রিফাত এবার গম্ভীর স্বরে হুকুম জারি করলো, এত কথা শুনতে চাই না। আমি তোমার হলের সামনের রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে এসো, 10 মিনিট সময়, না হলে কিন্তু। ইস, ঢং কত! তুমি তুমি করা হচ্ছে, আবার হুকুম জারি করছে যেন আমি তার দাসী। শোভা মনে মনে কয়েকটা গালি দিল রিফাতকে, মুখে দিল। না হলে কি করবেন শুনি? শোনো মেয়ে, আমাকে গালি দেওয়া বন্ধ করে তাড়াতাড়ি নিচে নামো, নয়তো এখনই তোমার বাবার কাছে ফোন যাবে, বলে দিলাম। তোমার 10 মিনিট এখন থেকে শুরু হচ্ছে। টিক টিক 1, টিক টিক 2। শোভার বুকের মধ্যে ধরাস ধরাস শব্দ, যেন এখনই কলিজা বেরিয়ে আসবে। আশ্চর্য, এমন হচ্ছে কেন ওর সাথে? এই ছেলেকে কেন কেন এত ভয় পাচ্ছে?
গাড়িতে বসেই শোভাকে কোটি কোটি পায়ে এগিয়ে আসতে দেখল রিফাত। পরনে নীল আর সাদা কম্বিনেশনের সালোয়ার কামিজ, চুলগুলো সমতলভাবে আঁচড়ানো, মাথায় অর্ধেক ঘোমটাটা টানা। সেই প্রথম দিনের মতো ভীরুতা নেই চেহারায়, তার জায়গায় আছে বিরক্তি। রিফাতের মুখে যুদ্ধ জয়ের হাসি ফুটে উঠল। যাক, মেয়েটাকে শেষ পর্যন্ত বাগে আনা গেছে। সবচেয়ে মজার ব্যাপার, মেয়েটাকে কাবু করার অস্ত্র পেয়ে গেছে ও। এখন চাইলেই যে কোনো সময় ঘায়েল করা যাবে। দুষ্টু একটা হাসি ছড়িয়ে পড়ল রিফাতের মুখ চোখে। শোভা কাছাকাছি আসতেই চেহারায় গাম্ভীর্যের আড়াল নিয়ে এলো, পাশের দরজা খুলে ডাকলো, ভেতরে এসো। শোভা প্রতিবাদ না করে রিফাতের পাশের সিটে বসলো। ডোর লক করে গাড়ির সবগুলো কাজ তুলে দিল। ক্লাস কবে থেকে শুরু? আগামী শনিবার থেকে। হলে ঢুকতে হয় কয়টার মধ্যে? শোভার ভ্রু কুঁচকে গেল। মানে রাতে কয়টার মধ্যে হলে ঢুকতে হবে এটাই জানতে চাচ্ছি। রাত 10টার মধ্যে। তাহলে অনেক সময় হাতে পাচ্ছি। সামনে স্মৃতিসৌধ আছে, বংশী নদী আছে, সন্ধ্যার সময়টাও ওখানে ভালো লাগবে। তোমার কোনো আপত্তি নেই তো ওখানে যেতে? রিফাতের কথা শুনে শোভা তাকালো। কথাটা ভীষণ হাস্যকর শোনালো ওর কাছে। ব্ল্যাকমেল করে ধরে নিয়ে যাচ্ছে, আবার জানতে চাইছে আপত্তি আছে কিনা। কৌতুক করছে নাকি? শোভা আচমকা দাঁত বের করে হাসলো। একদমই আপত্তি নেই, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব, চাইলে জাহান নামেও নিতে পারেন। রিফাত বুঝলো শোভার রাগের মাত্রা বেশি। শোভাকে আরেকটু জ্বালাতেই সে বলল, রিয়েলি? এমন মেয়েই তো খুঁজছিলাম মনে মনে, যার সাথে জাহান্নামে যাওয়া যাবে, যে সাথে থাকলে জাহান্নামকেও জান্নাত মনে হবে। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। চলো তাহলে দুজন মিলেই জাহান্নামে যাই। শোভা মুখ ঘুরিয়ে নিল। তার লজ্জা লাগছে। কাল দুটো না চাইতেই উত্তাপ ছড়াচ্ছে। এই বজ্জাত ছেলেটাকে কথায় হারানো যাবে না কিছুতেই। আংটি কি পরিয়েছে, ভদ্রতার মুখোশ খুলে ফেলেছে। যা মনে আসছে তাই বলছে। রিফাত শোভাকে একবার দেখে নিয়ে মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি থেকে নেমে মুগ্ধ হলো শোভা। নদী থেকে খানিকটা দূরে রিসোর্টের মতন বানিয়েছে। সুন্দর ডেকোরেশনে বসার ব্যবস্থা করা। খুব বড় জায়গা না হলেও দেখতে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো নদীর মুখোমুখি বসার বেদি, সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুব্যবস্থা। ছোট ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য দেখতে চমৎকার লাগছে। শোভার তাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। ওদের দাদার বাড়িটা দিনাজপুরের ভেরমে। সেই বাড়ির কাছ দিয়ে বয়ে গেছে দীর্ঘ এক নদী। নদীর কোল ঘেঁষে বিশাল বড় একটা বটগাছ। বিকেলের সময়টা সেই বটগাছের ছায়ায় লোকের কোলাহল। শোভা গ্রামে গেলেই ওই বটগাছের নিচে যেয়ে বসে বসে নদী দেখত। নদী থেকে ভেসে আসা শীতল বাতাসে মন প্রাণ জুড়িয়ে যেত। কি যে ভালো লাগতো শোভার ওই খোলামেলা পরিবেশ। মনের গহীন থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। গত 3টে বছর কোথাও যাওয়া হয়নি তাদের। প্রথম একটা বছর তো কেঁদেই নষ্ট হয়েছে। আত্মীয় স্বজনের তিক্ত কথার বান, সেই দিনাজপুরের পরিচিত পরিবেশ ফেলে এই ব্যস্ত নগরীতে থিতু হওয়া। মনটাকে স্থির করে পড়ালেখায় ফেরাতে ঘোড়ার মতো সোজা হেঁটেছে। কোনো দিকে চোখ তুলে তাকায়নি, কান খুলে শোনেনি। ভেবেছিল ভালো কোথাও ভর্তি হয়ে বাবার মন জয় করবে, আবার আগের মতন স্বাধীন জীবনে ফিরে যাবে। কিন্তু তার আগেই বাবা তার পাখনা কেটে দিয়ে চিরদিনের মতো বন্ধ খাঁচায় বন্দি করে দিলেন। শোভা উদাস নয়নে নদীর দিকে তাকিয়ে রইল। রিফাত খেয়াল করছিল শোভাকে। এই জায়গায় এসে ওকে বেশ খুশি দেখাচ্ছিল। তারপর আচমকা মুখটা কেমন মলিন হয়ে গেল। মেয়েটাকে বোঝা মুশকিল। অনেকটা বর্ষাকালের আকাশের মতো, কখনো রোদ উঠবে আর কখন বৃষ্টি নামবে বোঝা মুশকিল। রিফাত মনোযোগ আকর্ষণে কাশি দিল। শোভা চমকে তাকালো ওর দিকে। খানিকটা লজ্জা পেল মনে হয়। পছন্দ হয়েছে জায়গাটা? খুব সুন্দর। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল, তাই একটু নস্টালজিক হয়ে গেছিলাম। রিফাত কৌতূহল বোধ করলো। মানে ঠিক বুঝলাম না, কেমন স্মৃতি? আমাদের দাদাবাড়িতে এরকম নদী ছিল একটা। নদীর কোল ঘেঁষে বিশাল বটগাছের নিচে বসে থেকে নদী দেখতাম। তো আর যাওয়া হয় না? শোভা জবাব দেয় না। অনেকক্ষণ অপেক্ষা করে রিফাত বুঝলো জবাব আসবে না। একটা কথা বলি। শোভা ওর দিকে মন দিল। আপনি বলার আগে আমি কিছু বলতে চাই। মনে কিছু প্রশ্ন ছিল আমার। করো। আপনি জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? উত্তরটা এখনো ধোঁয়াশা আমার কাছে। হয়তো তোমাকে খানিকটা পছন্দ করে ফেলেছি সেই জন্য। তাছাড়া বাবা বলেছে, সেটাও একটা কারণ। বাবার কথা আমি খুব একটা শুনি, তেমনও না। তবে সেদিন তোমাকে দেখে বিয়ের সিদ্ধান্তটা মেনে নিলাম। এতটা পরিষ্কার উত্তর আশা করেনি শোভা। ও খানিকটা অবাক হলো।
আর আপনার বাবা কি জানে আমার অতীত? রিফাত হোঁচট খায়। এই দিকটা সে ভাবেনি, তার মাথাতেই আসেনি ভাবনাটা। ভাবাটা কি উচিত ছিল? কিছু সময় ভাবনায় তলিয়ে থাকলো রিফাত, তারপর উত্তর দিল, আমার মনে হয় এটা আমার শ্বশুর বাবার ডিপার্টমেন্ট। উনি নিশ্চয়ই তার পুরনো বন্ধুর কাছে এমন ব্যাপারটা লুকিয়ে রাখবেন না। ওনাদের বিষয়ে আমাদের এত ভাবনার দরকার নেই। এর মধ্যে মগ ভর্তি চা এলো, সাথে গরম গরম পুরি আর সিঙ্গারা। শোভার হাতে চায়ের কাপ তুলে নিয়ে নিচেও নিল রিফাত। এদের চাটা মারাত্মক। নদীর পাড়ে বসে এইরকম স্বাদের চা খেতে খেতে ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে দেয়। এর চেয়ে উপভোগ্য কিছু আছে বলে মনে হয় না। কিছুক্ষণের মধ্যেই শোভার মনে হলো রিফাত খুব ভুল কিছু বলেনি। এইরকম পরিবেশে চাটা একদম পারফেক্ট বেহেশতি সুখ দিচ্ছে। আমার একটা সম্পর্ক ছিল ইউনিভার্সিটির শুরুর দিকে, 1 বছর টিকেছিল। তারপর কোনো এক অজানা কারণেই মেয়েটা আমাকে ছেড়ে গেল। মানে বিচ্ছেদের কারণ বলেনি সে, আচমকাই আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। আমিও জানতে চাইনি সে কেন এমন করছে, তবে অপমানটা বহুত রাত ঘুমোতে দেয়নি আমাকে। আমাকে এসব বলছেন কেন? আমি তো কিছুই জানতে চাইনি। শোভা বিস্ময় নিয়ে বলে। রিফাত হাসলো। তুমি প্রথম দিন আমার সাথে বেশ ভালো করে কথা বললে, অথচ এরপর কেমন যেন এড়িয়ে চলে। তোমার ব্যবহার আমাকে অতীতে নিয়ে গেছিল। আমার প্রথম প্রেমিকার অপমানটা পুনরায় নতুন করে বুকে অনুভব করলাম। ভীষণ কষ্ট হচ্ছিল জানো, নিজেকে ভীষণ অসহায় লাগছিল, মেনে নিতে পারছিলাম না। সেই জন্যই তোমাকে বিরক্ত করেছি কয়েকদিন। আচ্ছা, তাহলে বিয়েটাও কি অপমানের প্রতিশোধ হিসেবে করছেন? ঠিক তা না, আমার মনে হয় আমি তোমার প্রতি খানিকটা দুর্বল। তোমার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, থাকে না অনেকের মধ্যে, একবার কথা বললেও মনে গেঁথে যায়, মানুষ পছন্দ করে ওই রকম কিছু। শোভা নদীর দিকে তাকিয়ে রইল। এই ছেলের দ্বারাই এমন খোলামেলা কথা বলা সম্ভব, না চাইতেই বারবার বোল্ড হচ্ছে শোভা। একটা কথা বলবো? হয়তো পরিবেশের কারণেই শোভা খানিকটা মোলায়েম হলো, হেসে বলল, একটা না, দুটো বলুন। তাকাবে আমার দিকে? শোভা চোখ মেলে তাকায়। খানিকটা শরমের আভা চোখে মুখে থাকলেও রিফাতকে দেখলো পূর্ণ দৃষ্টিতে। সূর্য অস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যে। রিফাতের উজ্জ্বল শ্যামা চেহারায় সূর্যের লালচে আভা এসে পড়েছে। দেখতে দেখতে চোখে ধাঁধা লাগে শোভার। রিফাত শোভার বাম হাতটার দিকে ইশারা করলো। হাতের অনামিকায় পড়ে থাকা এঙ্গেজমেন্ট রিং চিকমিক করছে, সেদিকে নির্দেশ করে বলল, এই যে তোমার অনামিকায় আমাদের দুজনের বন্ধনের চিহ্ন। আর কিছুদিন পরে আমরা পৃথিবীর সবচেয়ে পুরনো আর আইন সিদ্ধ বাঁধনে বাধা পড়ব। সেই সুবাদে পুরনো সব স্মৃতি ভুলে আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি? আমরা যেভাবে একে অপরকে চিনেছি সেসব ভুলে যাও। একদম অপরিচিতের মতো শুরু থেকে শুরু করতে চাই সবকিছু। তুমি কি রাজি আছো? শোভার মনের দ্বিধা দেওয়াল। এই পৃথিবীতে বিশ্বাসী একমাত্র, যেটার উপর আর বিশ্বাস নেই শোভার। বিশ্বাস একটা পাতলা সুতোর মতো জিনিস, যেটার উপর ভিত্তি করে দুজনের সম্পর্কের ভিত দাঁড়িয়ে থাকে। একবার বিশ্বাস ভাঙলে তা একজনের মনকে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, আজীবনের মতো পঙ্গু বানিয়ে দিতে পারে। শোভার মনের ভিতরটা বিশ্বাসের ঢেউ অমনভাবে দুলিয়ে দিচ্ছে। রিফাত তাকে আশ্বস্ত করতে চায়। আমাকে একবার বিশ্বাস করে তোমার হাত ধরার অনুমতি দেয়া যায়? অনেক ভেবে ভেবে শোভা মাথা দুলালো। রিফাত খুশি হয়ে আলতো করে শোভার বাম হাতটা ধরলো, ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলো। পৃথিবী অন্ধকারে ডুবে যাওয়ার আগ মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হোক। ডুবন্ত সূর্যের কুসুম রঙের মতো রঙিন হোক আমাদের প্রতিটা দিন। প্রতিটা সন্ধ্যা কেবল আমাদের দুজনার হোক। রাত 9টার দিকে শোভাকে হলে নামিয়ে দিয়ে রিফাত ঢাকায় ফিরেছে। কিন্তু 12টা বেজে যাওয়ার পরও রিফাতের ফোন না আসাতে শোভার একটু টেনশন হচ্ছিল। রিফাত ঠিকঠাক মতো পৌঁছিয়েছে তো? আশা করেছিল রিফাত ওকে ফোন দিয়ে বলবে সে ঠিকঠাক বাসায় পৌঁছিয়েছে। নিজ থেকে ফোন দিতে কেমন যেন লাগছে। প্রথম দিনই ফোন দিলে শোভাকে হ্যাংলা ভাবতে পারে শোভা রিফাতকে মেনে নিয়েছে। নিজেকে এতটাও ফেলনা বানাতে চায় না শোভা, তাই ফোন করা থেকে বিরত রইল। কিন্তু রাত 1টা বাজার পর আর পারল না। ভীষণ দুশ্চিন্তা গ্রাস করছে। পথে কোনো ঝামেলা হয়নি তো? একা গাড়ি চালিয়ে গেছে? না পারতেই শোভা ফোন দিল। একবার রিং বেজেছে কিনা বাজেনি, একবার রিং বেজেছে কি বাজেনি ওপাশ থেকে হ্যালো শোনা গেল। তোমাকে টেস্ট করলাম শোভা, দেখতে চেয়েছি তোমার মনে আমার প্রতি বিন্দুমাত্র অনুভূতি জাগ্রত হয়েছে কিনা। এই জন্য পৌঁছে ফোন না দিয়ে বসে আছি, তোমার ফোন আসা অপেক্ষা করছি। ভাগ্য ভালো যে তুমি পাশ করে গেছো। শোভা রীতিমতো বোবা বনে গেল। তার বোঝা উচিত ছিল এই ছেলের মাথা ভর্তি দুষ্টু পোকার বাস। এদিকেও দুশ্চিন্তায় মরছে আর এই লোক আছে তাকে পরীক্ষা করার তালে। বাহ, কি দারুণ!
প্লিজ কাঁদবে না শোভা। রাগ করার মতো কিছু করিনি আমি। আজ এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দিলাম তোমাকে। আমি জানতে চেয়েছি মুহূর্তগুলো তোমার মনে কি ইফেক্ট ফেললো? এটা নিশ্চয়ই কোনো অন্যায় চাওয়া নয়। শোভা কথা বদলায়। কখন পৌঁছেছেন বাসায়? 11টার দিকে। ইচ্ছে করছিল তখনই ফোনটা করতে, কিন্তু বাবা ডাকলো। তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। পরে ভাবলাম দেখি তুমি কি করো। শোভা চুপ করে রইল। রিফাত মোলায়েম কণ্ঠে বলল, আমার জন্য কি দুশ্চিন্তা হচ্ছিল তোমার? রাখছি আমি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। শোভা লজ্জিত হয়ে ফোন রেখে দিতে চায়। রিফাত অনুনয় করে, প্লিজ বলো না, তুমি না বললে ঘুম আসবে না আমার। এইসব কি কথা? সব সময় ব্ল্যাকমেল করার জরুরি? শোভা বিরক্তি বুঝে রিফাতের মন খারাপ হলো। ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে, বলতে হবে না, ঘুমাও তুমি, গুড নাইট। কেটে যাওয়ার পর অনেকক্ষণ ফোনটা কানে ধরে রাখলো শোভা। রিফাতের জন্য খারাপ লাগলো। ভাবলো সত্যিটা বলে দিলেই হতো। কেন যে এত রূঢ় হলো। সারা রাত এপাশ ওপাশ করে ভোররাতের দিকে ঘুমালো শোভা। পরদিন বিকেলে যথারীতি রিফাতের ফোন। কি ভেবেছিলে শোভা? অভিমান করে আসবো না তোমার কাছে? আমি কালকে জায়গাতে আছি, তাড়াতাড়ি নেমে এসো। সত্যি বলতে সারা দিন কয়েকবার করে মোবাইল দেখেছে শোভা। রিফাতের ফোন না পেয়ে যথেষ্ট অবাক হয়েছে। ভেবেছে আর আসবে না সে। শোভা বেশি কিছু বলে না, কেবল আসছি।